তাহলে এসব লুচ্চা মার্কা কথা বলেন কেন? হোক মেয়ে, এসব লুচ্চা মার্কা কথাবার্তা না, তাহলে কি? ভালোবাসার কথা। উর্মির কপাল কুঁচকে আসলো। হোয়াটস মিন ভালোবাসা? কিসের ভালোবাসা? ইব্রাহিম উর্মির পানে তাকালো, শান্ত গলায় বলল, আমাদের বিয়ে করে নেওয়া উচিত উর্মি। উর্মির চোখ বড় বড় হয়ে আসলো। আর ইউ ম্যাড? হুশে আছেন? আপনি কোথায় আর আমি কোথায় ভেবে দেখেছেন? আকাশ পাতাল তফাৎ আপনার আর আমার মাঝে। যদি তাই হয় তাহলে আমি আকাশ থেকে পাতালে নামতে প্রস্তুত। আই নিড ইউ। আমার ভালো লাগে তোমাকে, বিয়ে করে সংসার করার ইচ্ছে আছে আমার। দেখুন মজা আই এম সিরিয়াস উর্মি, মজা করার বয়স অনেক আগেই পার করে এসেছি। আমি তোমায় বিয়ে করতে চাইলে তোমার আপত্তি কেন এতে? আমাদের বয়স দেখেছেন? স্ট্যাটাস দেখেছেন? আমার ভাই দিবে না আপনার কাছে আমাকে। কেন দিবে না? অবশ্যই দিবে। চেয়ে দেখেন, যদি দেয় তাহলে আমি রাজি। ওকে, খুব শীঘ্রই তোমার ভাইয়ের কাছে তোমাকে চাইবো। আশা করি ইমন আমায় ফিরিয়ে দিবে না। ফিরিয়ে দেওয়ার চান্সটাই বেশি। ইব্রাহিম রুমাইসাকে ভিলার সামনে থেকে নিয়ে সন্ধ্যার আগ দিয়ে ঢাকা চলে আসলো। ইমন বোনকে নিয়ে ইব্রাহিমের বাগান বাড়িতেই রাখলো। রুম 4টা থাকায় আরামসে উর্মি একটাই থাকলো, আর রুমাইসা নিবাসে চলে গেল। 17ই মার্চ সকাল সকাল বউ আর বোনকে নিয়ে বেরিয়ে পড়ল এজওয়ান বাশার সুলতানকে একা নিবাসে রেখে। বাশার সুলতান মুখ গোমরা করে বসেছিল। এমন পেটের শত্রু থাকলে আর বাহিরের শত্রুর দরকার হয় না। কিভাবে বাপকে ফেলে রেখে বউ বোন নিয়ে চলে যাচ্ছে, আবার যাওয়ার সময় বলেও যাচ্ছে, ফিরে এসে তোমাকে বিয়ে দেব, সো নো মন খারাপ। 2টা প্রাইভেট কারে করে রওনা দেওয়া হলো। এজওয়ানের গাড়িতে এজওয়ান, মাহি, রুমাইসা, বাহাদুর এসেছে, আর ইব্রাহিমের গাড়িতে উর্মি, ইমন, ইব্রাহিম আর ইয়াসিন। শাহবাগ থেকে তারা সকাল 6টায় যাত্রা শুরু করলো। প্রথমে শাহবাগ থেকে মহাখালী মোড় অতিক্রম করে মিরপুর সায়দাবাদ রোড ধরে উত্তরে টঙ্গীর দিকে এগোলো। টঙ্গী অতিক্রম করে তারা কাজীপুর হয়ে পদ্মা সেতু অতিক্রম করার পর তারা মাওয়া হয়ে গোপালগঞ্জ শহরের দিকে নেমে এলো। শহর অতিক্রম করার পর মাঝপথে দুপুর 2টার দিকে তারা গোপালগঞ্জের ভোজন বিলাস রেস্টুরেন্টে থেমে লাঞ্চ করলো। খাবারের পর আবার গাড়িতে চড়ে যাত্রা শুরু করলো। খুলনা জাতীয় সড়ক ধরে খুলনা শহরের দিকে চলে গেল। খুলনা শহর অতিক্রম করে তারা মংলা বন্দর রোড ধরে কচিখালী ঘাটে পৌঁছালো। ঘাটে গাড়ি রেখে নৌকায় উঠে তারা বনবিবি ফরেস্ট রিসোর্টে এসে উঠলো। এই রিসোর্টে উঠবে বলেছে রুমাইসা। এজওয়ান অন্যটায় উঠতে চেয়েছিল, কিন্তু রুমাইসা বলেছে সে এটাতেই উঠবে। তূর্ণকে রুমাইসা জিজ্ঞাসা করেছিল, কোন রিসোর্টে উঠবেন আপনি? তূর্ণ বলেছে বনবিবিতে উঠবে সে। বনবিবি ফরেস্ট রিসোর্টে এজওয়ান 4টা কাপল রুম নিল। একটাই মাহি আর এজওয়ান, আরেকটা ইব্রাহিম, ইমন, আর বাকি 2টাই রুমাইসা, উর্মি আর ইয়াসিন বাহাদুর। রিসোর্টটা জাস্ট ওয়াও আর ওয়াও। তারা আজকে আর বের হবে না, খাওয়া দাওয়া করে রিসোর্টেই থাকবে। আগামীকাল বের হবে ঘুরতে। সন্ধ্যা হতেই তারা হালকা পাতলা নাস্তা খেয়ে রিসোর্টটা ঘুরতে লাগলো। হালকা শীত থাকায় তারা কাঠ জ্বালালো। তারা সকলে জ্বলন্ত কাঠের চারিপাশে গোল হয়ে বসেছে। এমন সময় ইব্রাহিমের ফোন আসলো। সোলেমান ফোন করেছে। ইব্রাহিম ফোনটা রিসিভ করে জিজ্ঞাসা করলো, বলো। সোলেমান লিভিং রুমে রেডি হয়ে মেহরিনের অপেক্ষায় ছিল, কিন্তু বাশার সুলতান ফোন দিয়ে আক্ষেপের সহিত মন খারাপ নিয়ে বলল, তার ছেলের বউরা তাকে রেখে চলে গেল কি করে? চাচাকে একা রেখে ঘুরতে গেছি শুনলাম। হুম, বেটা যে হার্ট ফেল করেছে আমাকে ফোন দিয়ে বলেছে। বিয়ে দিয়ে দে তোর চাচাকে। তোর কোনো খালা থাকলে এনে দে, বিয়ে পড়িয়ে দে শালা। আফসোস কেউ নেই। তা তোর খবর কি? বউ নিয়ে তো সেই আরামে আছিস। আর আরামের জন্য এসেছি আমি। এখন পার্টিতে যাব বউ নিয়ে, ইনভাইট করেছে। সুখবর নিয়ে ফিরিস। শালা বউ শুইতে পারি না ঠিকঠাক মতো, আর তুই পড়ে আছিস সুখবর নিয়ে। বউ এখনো বাচ্চা, এত তাড়াতাড়ি শোনাচ্ছি না। তাহলে আমার পরে নিজ বেবি। তোর পরে মানে? আমার বিয়ের পর আমাদের বেবির পর নিস। আগে বিয়ে কর মিসকিন, তারপর বলিস। বউ নেই, সে আবার বাচ্চা অব্দি চলে গেছে। রাখছে এখন, তাড়াতাড়ি ঘুরে বাড়ি যা, পুরো তা না হলে আমাকে জ্বালিয়ে মারবে। সোলেমান কেটে দিল ফোন। সিঁড়ির দিকে তাকাতেই দেখতে পেল মেহরিনকে। হালকা পিঙ্ক কালারের লং শিফনের গাউন, ফুল হাতার, হাতে লেডিস ব্যাগ, মাথায় সুন্দর করে সেম কালারের হিজাব বাঁধার, মুখের উপর সেম কালারের নিকাব। সোলেমান এগিয়ে গেল, হাত বাড়িয়ে দিতেই মেহরিন হাতটা ধরে ফেলল। উঁচা জুতা পরতে হয়েছে মেহরিনকে, কিন্তু মেহরিন কমফোর্ট ফিল করছে না হাই হিলে। সোলেমান মেহরিনের হাত ধরে গাড়ির কাছে আসলো। গাড়ির দরজা খুলে দিতেই তারা উঠে বসলো। ড্রাইভার রিয়ম গাড়ি চালাচ্ছে। অ্যাঙ্গার্ডিন ভ্যালি থেকে তারা জেনেভার সার্কেল ডিলা টেরাসা ক্লাবে চলে আসলো। মেহরিনকে নিয়ে ভিতরে ঢুকতেই মেহরিন দেখতে পেল অনেক মহিলা ও পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কস খাচ্ছে, কথা বলছে।
পোশাক চোখে লাগার মতন, স্লিভলেস হাতার লং পোশাক। তারা আবার উরু সাইড থেকে আড়াআড়িভাবে কাটা, জামার গলা ইয়া বড়, বুকের অনেক অংশই উন্মুক্ত, পিঠ পুরোটাই দেখা যাচ্ছে। এদের কাছে এসব নর্মাল পোশাক। পুরুষগুলো কেমন কথা বলার সময় শরীরের দিকে বাজেভাবে তাকাচ্ছে। দুজন লোক এসে সোলেমানকে অভ্যর্থনা জানালো। মেহেরিন চোখ সরিয়ে সোলেমানের দিকে তাকালো। সোলেমানের দৃষ্টি সামনের দিকে, ওই দুজন লোকের দিকে স্থির, আশেপাশে তাকাচ্ছে না। ফুলের তোড়া তার গাড্রা নিয়ে নিল। মেহেরিন হাতটা সবসময় ধরে রাখে সোলেমান, 1 সেকেন্ডের জন্য ছাড়ে না। সোলেমান মেহেরিনকে নিয়ে উপরে চলে গেল। উপরে সোলেমানের ম্যানেজার লুকা অপেক্ষা করছিল করিডোরে। সোলেমানকে দেখা মাত্রই সালাম দিয়ে চোখ গেল সোলেমানের পাশে থাকা মেহেরিনের উপর। সাথে সাথে চোখ সরিয়ে মাথা নত করে ফেলল লুকা। সামনে থেকে সরে গিয়ে বলল, সব ব্যবস্থা করা হয়েছে, ম্যামকে নিয়ে ওই কক্ষে যেতে পারেন, কেউ আসবে না। সোলেমান কক্ষের দিকে এগিয়ে গেল। মেহেরিনকে এখানে 5 মিনিটের জন্য রেখে সে নিচে গিয়ে পার্টিটা অ্যাটেন্ড করে চলে আসবে। মেহেরিন ওখানে থাকলে অস্বস্তিতে পড়বে। সোলেমান কক্ষের ভিতর ঢুকে দেখলো লুকার বউ এলিজা বসে আছে। সোলেমান মেহেরিনকে এলিজার কাছে বসিয়ে বলল, খেয়াল রাখো ওর, আমি 5 মিনিটের ভিতরে ফিরে আসবো। এলিজা মাথা নেড়ে আচ্ছা জানালো। সোলেমান মেহেরিনের দিকে তাকিয়ে বলল, জাস্ট 5 মিনিট যান, 5 মিনিট পর আমি চলে আসবো, ততক্ষণ আলিজার সাথেই থাকো। সোলেমান চলে যেতে এলিজা মেহেরিনকে দেখতে লাগলো। ফেস দেখা যাচ্ছে না। মেহেরিনকে জিজ্ঞাসা করলো। নাম কি তোমার? মেহেরিন গুটিসুটি হয়ে বলল, জি মেহরিন তাবাসুম। নাইস নেম। মেকআপটা সরানো যাবে মুখের সামনে থেকে? আমি আর তুমি ছাড়া কেউ নেই এখানে। মেহেরিন আশেপাশে তাকিয়ে নিকাব উপরের দিকে উঠিয়ে বলল। শর। এলিজা দেখলো মেহেরিনকে, একদম হুড়পড়ির মতন দেখতে মেয়েটা, মুখে কোনো প্রসাধনী নেই, তারপরেও কি স্নিগ্ধ সুন্দর লাগছে। এজন্যই সোলেমান বউকে সবার সামনে আনে না। তুমি ভীষণ সুন্দর দেখতে মেহেরিন। মেহেরিন প্রত্যুত্তরে কিছু বলল না, উল্টো জিজ্ঞাসা করলো। আপনি কে হন সুলেমান সাহেবের আপু? এলিজা হেসে বলল, বাইরে একটা টাকলাকে দেখেছ? তার একমাত্র বউ আমি। মেহেরিন হেসে ফেলল। কিভাবে স্বামীকে টাকলা বলছে তার সামনে। সোলেমান নিচে এসে জ্যাকসনের সাথে কুশলাদি করলো। পার্টির সবাই সোলেমানের দিকে তাকিয়ে আছে। উপরে যাওয়ার সময় তারা সোলেমানের সাথে একটা মেয়েকে দেখেছে, তাও আবার একদম মুখ ঢাকা। কৌতূহলের শেষ নেই। এত বড় বিজনেসম্যান কাকে নিয়ে এসেছে। সোলেমান পার্টিতে টুকটাক কথা বলে জ্যাকসনকে বলল সে ইনভেস্ট করতে রাজি তার কোম্পানিতে, তবে 50% না 75% শেয়ার তার চাই। যদি রাজি থাকে তাহলে সে টাকা দিবে। জ্যাকসন রাজি হয়ে গেল। সোলেমান ছাড়া কেউ নেই যে এত টাকা ইনভেস্ট করবে তার কোম্পানিতে। সোলেমান যে রাজি হয়েছে এটাই অনেক। সোলেমান উপরে গিয়ে এলিজাকে ধন্যবাদ বলে মেহেরিনকে নিয়ে কক্ষ থেকে বের হলো। করিডোরে আসতে মেহেরিন বলল, আপনি কে হন সুলেমান সাহেবের আপু? শুনুন না, আমার এই উঁচু হিল পরে হাঁটতে কষ্ট হচ্ছে। সোলেমান এই কথা শুনে দাঁড়িয়ে গেল। সে খেয়ালই করেনি যে মেহেরিন হাই হিল পরেছে। হাঁটু গেড়ে বসে জামা উঁচু করে দেখলো যথেষ্ট উঁচু এই জুতা। এত ইউজ জুতা কেন পরেছো? নিচু জুতা ছিল না? মেহেরিন আমতা আমতা করে বলল, ওই আপুরা বললো যে এটার সাথে এই উঁচু জুতাই মানাবে, আর আমাকে লম্বা দেখাবে আপনার সাথে, সেজন্য এটা পরবে? যেটাই কমফোর্ট ফিল করবে না সেটা কখনো পরবে না, মানা করে দিলাম। দেখি এখানটায় বসো, খুলে দিচ্ছি জুতাটা। সোলেমান মেহেরিনকে পাশে লম্বা সোফায় বসে জুতা খুলে দিল। পা দুটো এখন হালকা লাগছে, শান্তি লাগছে। সোলেমান জুতা দুটা বা হাতে নিয়ে মেহেরিনের হাত থেকে ব্যাগটা নিয়ে কাঁধে ঝুলিয়ে মেহেরিনের হাত ধরে বলল, এখন ভালো লাগছে? মেহেরিন হু বলল। সোলেমান মেহেরিনের হাত ধরে ওভাবে ব্যাগ কাঁধে নিয়ে জুতা হাতে ঝুলিয়ে মেহেরিনকে নিয়ে ওই পার্টির মাঝখান থেকে বেরিয়ে আসলো। পার্টির সবাই হা হয়ে গেল। নওয়াজ সোলেমান সুলতানের কাঁধে লেডিস ব্যাগ হাতে লেডিস জুতা, কানাঘোষা শুরু হলো। মেহেরিন নিজে লজ্জা পেয়ে গেল। ক্লাব থেকে বেরিয়ে দেখলো আকাশে মেঘ জমেছে, ঠান্ডা হাওয়া বইছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। সোলেমান মেহেরিনকে নিয়ে গাড়িতে বসতেই ঝুম বৃষ্টি শুরু হলো। সোলেমান বিরক্তির চরম পর্যায়ে চলে গেল। বৃষ্টিটা এখনই শুরু হওয়ার দরকার ছিল, ভিলায় ফেরার পর হলেও তো পারত। মেহেরিনের দারুণ লাগছে বৃষ্টিটাকে। সোলেমান জানালা লাগিয়ে দিয়েছিল, কিন্তু মেহেরিন খুলে হাত ভেজাতে লাগলো পানিতে। সোলেমান সেটা দেখে বলল, ভেতরে আনো হাত। মেহেরিন ভেজে যাচ্ছ তো, ঠান্ডা লাগবে। মেহেরিন শুনল না সোলেমানের কথা। সে মনের সুখে হাত ভেজাতে ব্যস্ত। রিয়ম না থাকলে সে নিকাব খুলে মুখটা ভেজাতো। সোলেমান হতাশ হলো, মেহেরিন শুনছে না তার কথা। সোলেমান রিয়মকে বলল, রিয়ম গাড়িতে ছাতা আছে। রিয়ম বলল, হ্যাঁ ঠিক আছে। ছাতাটা নিয়ে চলে যাও তুমি, আমার বউয়ের সামনে তোমাকে রাখতে চাচ্ছি না আর। রিয়ম গাড়ি থেকে ছাতাটা নিয়ে চলে গেল। সোলেমান মেহেরিনকে নিয়ে সামনে এসে বসলো। রাস্তায় তেমন গাড়ি নেই বললেই চলে। সোলেমান গাড়ি চালাতে চালাতে বলল, আমার কথা শুনছো না কেন মেহেরিন? বেস্তে যে না করলাম।
মেহরিন মুখের উপর থেকে নিকাবটা সরিয়ে বলল, ভালো লাগছে ভিজতে, চলুন না ভিজি। এই না মেহেরিন, ঠান্ডা লাগবে। লাগলে ওষুধ খেয়ে নিব, চলুন না ভিজি। আমার খুব ইচ্ছে আপনার সাথে বৃষ্টি বিলাস করব, চলুন না ভিজি। গাড়িটা মালুয়া পাস রাস্তায় আসতে সোলেমান গাড়ি চালানো থামিয়ে দিল। এই রাস্তাটা মারাত্মক সুন্দর, দুপাশে পাইন আর ফায়ার বন, সাথে আরো আছে হ্রদ পাহাড়। বৃষ্টিতে বরফ গলতে শুরু করেছে পাহাড়ে। সোলেমান নিজে গাড়ি থেকে বের হয়ে অপর পাশে গিয়ে দরজা খুলে মেহরিনকেও বের করলো। বৃষ্টির পানিতে তাদের শরীর ভিজতে লাগলো। মেহরিন 2 হাত মেলে দিয়ে ভিজছে, তার খুব খুব ভালো লাগছে। সোলেমান মেহরিনের পাশে এসে দাঁড়ালো। মেহরিন মুখে হাসি দেখে বলল, যেভাবে ইচ্ছা সেভাবে ভিজো, যত ইচ্ছা ভিজো, শুধু শরীর খারাপ হলে খবর আছে। মেহরিন আর চোখে তাকালো, ভিজতেও বলছে আবার শাসাচ্ছেও। মেহরিন সোলেমানের বাহু জড়িয়ে ধরলো, কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, শাসাচ্ছেন কেন? অসুস্থ হলে সেবা যত্ন করবেন বউয়ের। সোলেমান কোমর চেপে মেহরিনকে টেনে ঠুটে চুমু খেয়ে বলল, আমার যত্ন তুমি নিতে পারবে না ওয়াইফি, তখন বলবে ছেড়ে দে জামাই, কেঁদে বাসি। মেহরিন হেসে ফেলল। সোলেমান এই হাসি দেখে বলল, একদম এভাবে হাসবে না, বাইরে আসি, নিজেকে যথেষ্ট কন্ট্রোলে রেখেছি। তোমার এই অবস্থা দেখে জেন্টেলম্যান হিসেবে আসি, সেভাবে থাকতে দাও আমাকে। এভাবে আসলে কিন্তু এখানেই একটা অঘটন ঘটিয়ে ফেলবো, বলে রাখলাম। মেহরিন হাসি থামিয়ে ফেলল। বিদেশের মাটিতে এই প্রথম বৃষ্টি, বিলাস তার স্বামীর সাথে, ব্যাপারটা মন্দের নয়। মেহরিন হাঁটতে হাঁটতে বা সামনে এগিয়ে গেল। সোলেমান বুকে হাত গুজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেহরিনের বৃষ্টি বিলাস দেখতে লাগলো। কেমন 2 হাত মিলে ঘুরছে চোখ বুজে। মেয়েটা ছোট্ট ছোট্ট জিনিসে খুব খুশি হয়। এই মেয়েটা জীবনে না আসলে সোলেমানের জীবনটা আসলেই পানসে থেকে যেত। খুব সুখ দিবে মেহরিনকে সোলেমান। এই মেয়েটাকে কখনো নিজের কাছ থেকে হারাতে দিবে না সোলেমান। তার জন্য যা যা করার দরকার সোলেমান তাই করবে। আকস্মিক সোলেমান মেহরিনকে ডেকে উঠল। মেহেরিন, মেহরিন পেছনে ফিরল, ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো। হ্যাঁ, সোলেমানের দৃষ্টি মেহরিনের দিকে রেখে রাস্তায় বসে হাঁটু 2 হাতের মাঝে চেপে বলল, কাবিনা কাহো আলবিদা। মেহরিন এগিয়ে আসলো। সোলেমানের সামনাসামনি বসে 2 হাত দিয়ে সোলেমানের মুখ জড়িয়ে ধরে কপালে কপাল ঠেকিয়ে বলল, ইনশাআল্লাহ জনাব। সোলেমান মেহরিনকে জড়িয়ে ধরে সেখানে আধা ঘন্টারও বেশি সময় ধরে ভিজল। এরপর আর মেহরিন থাকতে পারেনি শীতে। শরীরটা তার বরফের মতন জমে যাচ্ছিল, হাত পা কাঁপছিল। সোলেমান ধরে নিয়ে এসেছে গাড়িতে। সারাটা রাস্তা মেহরিনকে জড়িয়ে ধরে রেখেছিল সোলেমান। ভিলায় এসে মেহরিনকে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিতে বলল। মেহরিনের ড্রেস চেঞ্জ করাটা এখন যেন পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর, ঝামেলার কঠিন কাজ মনে হচ্ছে। এলোমেলো পায়ে কাঁপতে কাঁপতে ড্রেস চেঞ্জ করে কামিজ পরে নিল। বোকা মেহরিন ওয়াশরুমের দরজাটা ভালো মতো লাগিয়েছিল না, দরজাটা কিঞ্চিত ফাঁকা ছিল। সোলেমান আয়নার সামনে দাঁড়িয়ে শার্ট খুলতে গিয়ে কিছু মিছু দেখে ফেলছে। আর দেখে শরীর রক্ত জমে গেছে, গলা শুকিয়ে গেছে, বারবার হাত দিয়ে মুখ মুছছে, ঢোক গিলছে। মেহরিন ওয়াশরুম থেকে বের হলো। শরীরে ওড়না নেই, যদিও মেহরিন সবসময় ঢোলা ঢালা জামা কাপড় পরিধান করে। শরীরের ভাঁজ বোঝা সম্ভব নয়, তবুও সোলেমান বোঝার বৃথা চেষ্টা করছে। মেহরিন টাওয়েল দিয়ে চুল মুছতে মুছতে বিছানায় বসে বলল, জ্বরের মেডিসিন থাকলে দিন তো। সোলেমান এগিয়ে আসলো খালি গায়ে। বেড টেবিল থেকে মেডিসিন বের করে মেহরিনের হাতে ধরিয়ে দিয়ে পানির গ্লাসে গিয়ে দিল। মেহরিন মেডিসিনটা মুখে নিয়ে কেবলই পানিটা খেতে যাচ্ছিল, কিন্তু চোখটা হুট করে সোলেমানের উন্মুক্ত শরীরে পড়তেই সব পানি মুখ থেকে ছিটকে সোলেমানের বুকে মুখে গিয়ে পড়ল। সোলেমান হতবিহ্বল হয়ে গেল আকস্মিক এভাবে পানি ছিটে আসায়। মেহরিন ভয়ে জমে গেল। এই বুঝি লোকটা রাগে ধমক দিয়ে বকবে। মেহরিনের জায়গায় অন্য কেউ থাকলে সোলেমান আসলে শুধু বকতো না, আরো কিছু করতো। কিন্তু বউ তো, বউয়ের সামনে সিংহ বিড়াল হয়ে যায়, আর সেখানে সোলেমান তো ভেজা বিড়াল হয়ে যাবে। সোলেমান টাওয়েল দিয়ে শরীর মুছে ফের মেডিসিন আর পানির গ্লাসে গিয়ে দিল। মেহরিন মেডিসিন নিয়ে চোখ ফিরিয়ে নিয়ে বলল, প্লিজ কিছু পরে আসুন, আমার অস্বস্তি হচ্ছে এভাবে আপনাকে খালি গায়ে দেখে। সোলেমান মেহরিনের গালের সাথে নিজের গাল ঘষে ফিসফিস করে বলল, আমার তো বেশ লাগে তোমাকে এভাবে দেখতে। মেহরিনের কান গরম হয়ে আসলো। সোলেমান একটা টি শার্ট পরে আসলো। ডিনার আর করবে না তারা। সোলেমান রুমে লাইট নিভিয়ে দিল। মেহরিন বিছানায় শরীর এলিয়ে দিতে হুট করে সোলেমানকে তার উপর আসতে দেখে চমকে উঠল। মেহরিন কম্পিত গলায় জিজ্ঞাসা করলো, এইভাবে উপরে উঠে আসলেন কেন? সোলেমান মেহরিনের ঘাড়ে মুখ গুজে দিয়ে চুমু খেয়ে বলল, বিয়ের 9 মাসে আমার কাছে এসেছিস মাত্র একবার, তাও আবার সেটা ছিল ক্ষণিকের জন্য। যেটা নিয়মিত হওয়ার কথা সেটা আমাদের মাঝেও হচ্ছে না, ভীষণ রকমের অনিয়মিত আমরা। আমাদের উচিত নিয়মিত হওয়া মেহরিন, তাহলে আমাদের মন শরীর দুটোই ভালো থাকবে। কথাগুলো বলে সোলেমান আরো চেপে আসলো। সোলেমানের পেশিবহুল দেহের নিচে চাপা পড়ে যেতে লাগলো মেহরিনের ছোট্ট শরীরটা। সোলেমানের এক একটা চুমু মেহরিনের শরীরে ঝড় তুলতে সক্ষম। আজ মিয়াচি নেই, তাই সোলেমানকে লজ্জা দেওয়ার মতনও কেউ নেই।
মেহেরিন চেপে ধরলো সোলেমানের পিঠ, ছোঁয়াগুলো কি মারাত্মক। মেহেরিন জোরে জোরে শ্বাস নিচ্ছে। সোলেমান আস্তে আস্তে মেহেরিনের একেবারে কাছে চলে আসলো। যতটা কাছে আসলে দুজন মানুষের মাঝে আর কোনো দূরত্ব থাকে না। মেহেরিনের ছোট্ট শরীরটা থেকে থেকে কেঁপে উঠছে ব্যথায়, তবে শব্দ করছে না। গতবার অজ্ঞান হয়ে গিয়ে সোলেমানকে খুব বিপাকে ফেলেছিল, আর চাইছে না আর বাধা দিতে। সোলেমান মাঝের মধ্যে মেহেরিনের কুচকে ফেলা মুখ দেখে কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করছে। কষ্ট হচ্ছে জান? মেহেরিন হ্যাঁ না কিছুই বলছে না, শুধু শক্ত করে জড়িয়ে ধরে আছে সোলেমানকে। অসংখ্য আঁচড় পড়েছে সোলেমানের পিঠে মেহেরিনের। সোলেমান বেশি ওয়াইল্ড হতে চাচ্ছে না, কিন্তু না হয়েও পারছে না। মেহেরিন শুধু দাঁত চেপে সহ্য করে গেছে। রাতের শেষ প্রহরে এসে সোলেমান মেহেরিনের থেকে সরে আসলো। সরে এসে মেহেরিনের গায়ে চাদর টেনে দিতে মেহেরিন এবার কেঁদে ফেললো। সোলেমান ভরকে গেল। কাঁদছে কেন মেয়েটা? এতক্ষণ তো কাঁদলো না, সরে আসার পর তাহলে কেন কাঁদছে? সোলেমান মেহেরিনকে নিজের দিকে ঘুরিয়ে বলল। এই কাঁদছো কেন? কি হয়েছে? মেহেরিন সোলেমানের উন্মুক্ত বুকে মুখ গুজে কিল মেরে বলল। ব্যথা কেন দিলেন আমায়, বর্বর অশুভ লোক একটা। সোলেমান জাস্ট বোকা বনে চলে গেল। মানে যখন ব্যথা দিল তখন কাঁদলো না, এখন সরে আসার পর কেঁদে বিচার দিচ্ছে। বেচারা সোলেমান বইয়ের মাথায় হাত বুলিয়ে বলল। পেন কিলার খেলে ব্যথা সেরে যাবে জান, কেঁদো না। মেহেরিন ফোপাতে ফোপাতে বলল। জ্বলছে। সোলেমান অন্যমনস্ক হয়ে বলল। কি চলছে? মেহেরিন সোলেমানের বুক থেকে মাথা সরিয়ে সোলেমানের মুখের দিকে তাকিয়ে রাগী গলায় বলল। আপনি জানেন না কি চলছে? সোলেমান সাথে সাথে বুঝলো না। 5 সেকেন্ড পার হতে বুঝতে পেরে মেহেরিনের মাথাটা আবারও বুকের সাথে চেপে ধরে সরু চোখে বলল। প্লিজ রাতটা সহ্য করে নাও জান, সকালে ডক্টর নিয়ে আসবো, জ্বালা ব্যথা সব কমে যাবে। রাত বাজে 3:30। সোলেমান বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে এসে দাঁড়ায়। মেহরিন বালিশে মুখ চেপে শুয়ে আছে। সোলেমান হাতে থাকা ফোনটা নিয়ে ডক্টর অয়নের নম্বরে কল লাগালো। সোলেমানের ব্যক্তিগত ডক্টর, সে সুইজারল্যান্ডে এসে কোনো শারীরিক অসুবিধা হলে অয়নকে দেখতে হয়। দুবার রিং কেটে গিয়ে তৃতীয়বার ফোন রিসিভ হলো। সোলেমান বলে উঠল। ডক্টর আয়ান? অয়ন হসপিটালে নিজের চেম্বারে বসে আছে। সোলেমানের ফোন পেয়ে চমকালো, তাও আবার এত রাতে। অয়ন কফির মগে চুমুক দিয়ে বলল। জি স্যার, বলুন। ইমিডিয়েটলি ব্যথার জ্বালা পড়া ওষুধ বিলাই পাঠাও। অয়ন ভ্রু কুচকে আসলো। কোন জায়গায় ব্যথার জ্বালা পোড়া হচ্ছে স্যার? হাতে নাকি পায়ে? কোনটার মলম নিয়ে আসবো? আমার কলেজের ব্যথা হচ্ছে আয়ান। পরিচয় তো মেডিসিন লাগানো যায় না স্যার। সোলেমানের কপালে 2 ভাঁজ পড়ল বিরক্তিতে। অয়নের কথা শুনে চাপা স্বরে বলল। সেটা তোমার ভাবার বিষয় না আয়ান, তুমি কুইকলি মেডিসিন পাঠাও, ইটস এমার্জেন্সি। অয়ন বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য বলল। আপনি শান্ত হন স্যার, আমাকে খুলে বলুন কলিজার ঠিক কোথায় ব্যথা আর কোথায় জ্বালা পোড়া করছে। সোলেমান ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। আমার কলেজে মানে তোমার ভাবি আয়ান, তোমার ভাবির ব্যথার জ্বালা পড়া করছে, তুমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মেডিসিন পাঠাও। অয়ন বিষয়টা বুঝতে পেরে বলল। ভাবি তাহলে গ্যাস্ট্রিকের জন্য বুকে জ্বালা আর ব্যথা করছে স্যার, আমি এক্ষুনি গ্যাস্ট্রিকের ওষুধ পাঠাচ্ছি। সোলেমান এবার রেগে গেল, গাঢ় গলায় বলল। ডক্টর আয়ান? আবার কি হলো স্যার? আমি তোমাকে গ্যাস্ট্রিকের ওষুধ পাঠাতে বলিনি। আপনিই তো বললেন ব্যথা আর জ্বালা পোড়ার ওষুধ পাঠাতে। সোলেমান নিজের কপাল হাতের আঙ্গুল দিয়ে ঘষে বলল। গ্যাস্ট্রিকের ওষুধে কাজ হবে না, এটা অন্য একটা কারণে ব্যথার জ্বালা পড়া করছে। অন্য কারণে মানে? সোলেমান এবার দাঁত চেপে বলল। বিবাহিত কারবার ডক্টর আয়ান, রোগের কথা বলার পরেও তুমি রোগের মেডিসিন কোনটা সেটা ধরতে পারছো না। তোমাকে ডক্টর হওয়ার সার্টিফিকেট কে দিয়েছে? তাকে দেখা করতে বলো আমার সাথে। অয়ন সরু চোখে বলল। সরি স্যার, এবার বুঝতে পেরেছি। আসলে সিঙ্গেল মানুষ তো, সেজন্য প্রথমে ধরতে পারিনি, তাই ব্যথা আর জ্বালা পোড়ার কথা শুনে গ্যাস্ট্রিক ভেবে নিয়েছিলাম। আমি এখনই রোগের আসল মেডিসিনটা পাঠিয়ে দিচ্ছি। সোলেমান ফোঁস করে শ্বাস ছেড়ে বলল। ফাইনালি তুমি বুঝতে পারলে ডক্টর আয়ান, এর জন্য তোমার ছায় 101টা লাথি মারতে হবে। আমার এমার্জেন্সি নষ্ট করছো তুমি, তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে মেডিসিন পাঠাও। সোলেমান ফোন কেটে রুমে আসলো। মেহরিনকে আগের ন্যায় শুয়ে থাকতে দেখে এগিয়ে আসলো। চাদর সমেত মেহরিনকে পাজা কোলে নিল। মেহরিন চমকে উঠল। সোলেমান গলা জড়িয়ে ধরে বলল। আবার কি হলো? এখন আবার কি করতে চাইছেন? সোলেমান মেহরিনকে নিয়ে ওয়াশরুমে ঢুকে কলের ট্যাপ ছেড়ে দিল। মুহূর্তের ভিতরে দুজনের শরীর ভিজতে লাগলো পানিতে। মেহরিন আরো চেপে ধরল সোলেমানের গলা। ভেজাচ্ছেন কেন আমায়? সোলেমান মেহরিনকে কোলে থেকে নামিয়ে সোজা করে দাঁড় করিয়ে দেয়ালে এক হাত টেকে মেহরিনের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল। ফরজ গোসল করতে। মেহরিন সরে যেতে চাইল, সোলেমানের হাতের জন্য যেতে পারল না। সোলেমানের চোখের দিকে তাকিয়ে বলল। তো দুজনে একসাথে করবো এখন গোসল? ইয়েস।
না, আপনি আগে করে বের হন, আর তা না হলে আমায় আগে করতে দিন। কথাটা বলেই মেহরিন ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। সোলেমান মেহরিনের কোমর চেপে ধরলো। মেহরিন শরীরে থাকা চাদরটারও শক্ত করে ধরলো। সোলেমান মেহরিনের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, লজ্জা না একটু আগে ভেঙে দিলাম, তাহলে এখন কিসের লজ্জা এত? আমি পরপুরুষ? মেহরিন কোমরে থাকা সোলেমানের হাত সরাতে সরাতে বলল। না, আপনি অসভ্য পুরুষ। সোলেমানের হাত আরো শক্ত করে বলল, ইয়েস, শুধুমাত্র রাতে, তাও আবার বউয়ের কাছেই। ছাড়ুন এখন, কথা কথা চেপে কেন ধরেন শুধু? সোলেমান ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি? আমাকে। সোলেমান দুষ্টু হাসি মুখে ঝুলিয়ে বলল, ও, আমি আরো ভাবলাম তোমায় কিনা আবার চেপে ধরি। ও ছাড়ুন না। চাইলে কি পাবো শুনি? কি দেওয়ার সামর্থ্য বা আছে আমার যে আপনাকে দেব? তুমি আমাকে যা দিতে পারো, পৃথিবীর আর কেউ সেটা দিতে পারে না। মেহরিন জানতে চাইল। কি? আমি তো সুখ। মেহরিন সোলেমানের বুকে মাথা ঠেকিয়ে ফেলল। লজ্জায় ফেলছেন কেন এত? এটাই তো আমার কাজ, প্রেম তো আর ফেলতে পারবো না, তাই লজ্জাতে না হয় ফেলে দিলাম। আমাকে জামা কাপড় এনে দিন, আমি কি পরবো? আমার সামনে কিছু না পড়ে থাকা যায় না? উফ, সুলতান সাহেব, আপনি তো ভারী। ভারী কি? রোমান্টিক? আহ, ঠোঁট কাটা নির্লজ্জ। এসব রোমান্টিকেরই উদাহরণ মিসেস সুলতানা। লেদা বউ তো বুঝবে না। আজ একটা বড় বউ থাকলে সারা রাত চলতো, তার সাথে আমার ইটিস পিটিস। কিন্তু আমি তো হচ্ছি পৃথিবীর একমাত্র অবলা, অভাগা, ব্যাটা সওয়াল, যে কিনা লেদা বউ বিয়ে করে এখন বিপাকে। না বেডে বউয়ের কান্না সহ্য করতে পারি, আর না বেডের বাইরে বউয়ের কান্না সহ্য করতে পারি। আমি বউ আদর করতে গিয়ে সবসময় এমনই চিপায় পড়ে যাই। তাই পৃথিবীর বাকি পুরুষদের জন্য আমার একটা উপদেশ, হে পুরুষগণেরা, তোমরা ভুলেও বাচ্চা মেয়েকে বিয়ে করো না আমার মতন। মেহরিন সোলেমানের বুকে কিল মেরে বসলো। হয়েছে তো, থামুন না। আর কত পচাবেন আমায়? আপনি জামা কাপড় এনে দিন, আর কতক্ষণ এইভাবে থাকবো আমরা? সোলেমান টাওয়েল দিয়ে শরীর মুছে রুমে এসে মেহরিনের পোশাক নিয়ে দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। নাও। মেহরিন তার জামা কাপড়গুলো নিল। সোলেমানকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছেন কেন? সরুন, দরজা লাগাবো। সোলেমান ধীর ভঙ্গিতে বলল। আমার সামনে বদলাও। মেহরিন হাতে থাকা টাওয়েলটা সোলেমানের মুখের উপর ছুঁড়ে দিয়ে বলল, সুলতান সাহেব, আমি কিন্তু বাকিটা রাত এই ভেজা চাদরে থেকে যাব বলে রাখছি। আর জ্বালালে। সোলেমান সরে যেতে যেতে বলল, মন্দ হয় না তাহলে, জলদি বেরিয়ে এসো। বাড়ির মেড নক করে জানালো ডাক্তার অয়ন কিছু পাঠিয়েছে তার ড্রাইভারকে দিয়ে। সোলেমান লিভিং রুমে গিয়ে মেডিসিন নিয়ে রুমে আসলো। ততক্ষণে মেহরিন জামা কাপড় বদলে বিছানায় বসে চুল মুছছে। সোলেমান মেডিসিনের পাতা থেকে ঔষধ খুলে মেহরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নাও। মেহরিন জানতে চাইল, কিসের? তোমাকে যে তোমার অসভ্য স্বামী কিছুক্ষণ আগে ব্যথা দিল, তার ওষুধ এটা। মেহরিন খেয়ে নিল ঔষধগুলো। খাওয়া শেষে সোলেমান হেয়ার ড্রায়ার দিয়ে মেহরিনের ভেজা চুলগুলো নিজ হাতে শুকিয়ে তারপর মেহরিনের শরীরে চাদর টেনে দিয়ে বলল ঘুমিয়ে পড়তে। সকাল 6টা থেকে 8টা পর্যন্ত কম করে হলেও বাসার সুলতান এজওয়ানকে 25 বার ফোন করেছে। ফোন সাইলেন্ট থাকে এজওয়ান বুঝতে পারেনি। ঘুম ঘুম চোখে ফোনে সময় দেখতে গিয়ে দেখলো তার বাপের এতগুলো ফোন। বুইরা আবার হার্ট অ্যাটাক করে মরে গেল কিনা এই ভেবে তড়িঘড়ি করে ফোন করলো। বাসার সুলতান ফোন হাতে নিয়ে বাগানে বসেছিল। গালে হাত ঠেকিয়ে ছেলের ফোন পেতে চোখ মুখ জ্বলে উঠল খুশিতে। ফোনটা রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে এজওয়ান বলল, আছো? বাসার সুলতান ভ্রু কুচকালো এই কথা শুনে। কেন রে, মরে গেছি ভেবেছিস নাকি? তাই তো ভাবলাম, এতবার ফোন তো কোনো সুস্থ মানুষ দিতে পারে না। আমি তোর বাপ, তোরে 100 বার দিব ফোন। বুঝছি। এখন বলো ফোন কেন দিয়েছো এত? জন্মদিনের শুভেচ্ছা আমার বাপজানকে। এজওয়ানের কপালে 2 ভাঁজ পড়ল। আজ আমার জন্মদিন। ফোনটা মুখের সামনে এনে দেখলো আজ 19শে মার্চ। আসলেই তার জন্মদিন। 28 বছরে পদার্পণ করলো সে। উইশ করা শেষ, এইবার রাখছি। এই বালমার্কা খবরের জন্য এতবার ফোন দেওয়া লাগে? এই দিনে এক পাপের গর্ভ থেকে এক পাপ ভূমিষ্ঠ হয়েছে। শোক দিবস পালন করা উচিত এই দিনে। এজওয়ান কেটে দিল ফোন। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মাহি সব কথা শুনলো। এক পাপীর গর্ভ থেকে একটা পাপ ভূমিষ্ঠ হয়েছে মানে? মাহি এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপনার জন্মদিন, বাবার সাথে কেউ এভাবে কথা বলে? এজওয়ান ফোন চার্জ দিতে দিতে বলল, বাপরাকা তোমার না আমার। আমি যেভাবে ইচ্ছে সেভাবে কথা বলবো।
তা অবশ্য ঠিকই বলেছেন। আচ্ছা, একটা কথা বলুন তো, কি? আপনার মা দেখতে কেমন ছিল? জানি না। মাহির কপালে দুভাঁজ পড়ল। জানেন না মানে? জানি না মানে জানি না। সুলতান পরিবারের বউ যেহেতু ছিল, তাহলে হয়তো সুন্দরী ছিল। মাহি অবাক হয়ে পারছে না। এজওয়ান সুলতান তার মাকে দেখেইনি, এখনো দেখতে কেমন সেটাও জানে না। এটাও সম্ভব? ছবি নেই আপনার মায়ের? থাকলে আমার একটা দিন তো, আমি দেখতে চাই সেই নারীকে যে আপনার মতো। একটা পাপকে জন্ম দিয়েছে কিভাবে, তাই তো? কিন্তু সুইট হার্ট, তা তো সম্ভব নয়। তার কোনো স্মৃতি চিহ্ন আমি আমার আশেপাশেও রাখতে দেইনি। তাই শাশুড়িমা না করে জামাই জামাই করো। জামাই তোমার আপন, শাশুড়িমা নয়। এজওয়ান বাঁকা হাসলো, মাহিকে টেনে নিজের কাছে এনে বলল, আমি তোমার ভাবনা চাইতেও তোমাকে কয়েকশো গুণ বেশি চিনি তরিকুলের বেটি। কাউকে চিনিতে আমাকে হারাতে পারবে না। মাহি থতমত খেয়ে গেল, এলোমেলো স্বরে বলল, আপনি কে বলুন তো? আপনি যা আমাকে দেখান সেটাই কি আপনি, নাকি এর বাহিরেও আপনার অন্য কোনো পরিচয় আছে? আমার একটাই পরিচয়, সন অফ বাশা সুলতান, ব্রাদার অফ সুলেমান সুলতান, হাজব্যান্ড অফ মাহি সুলতান। আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। তাতে আমার বাল ছেড়ে গেছে। আমার মানাই। আমাদের মাঝে কিছু আটকে আছে? তা আটকে নেই ঠিক, কিন্তু আমাদের বিয়েটা আদৌ বৈধ তো? ইসলামের মতো তো একটা মেয়ের অনুমতি ছাড়া যদি তার বাপ মা বিয়ে ঠিক করে, সেই বিয়ে অবৈধ বলে ধরা হয়। সেখানে আপনি আমাকে কিভাবে বিয়ে করেছেন? আপনার মনে হয় এটা বৈধ বিয়ে? এজওয়ান জানতে চাইল, অবৈধ বলছো তাহলে? ইসলাম তো সেটাই বলে। অবৈধ বলছো তাহলে? একটা পাপের সাথে না হয়ে থেকেই গেলে অবৈধভাবে। বৈধ হয়ে গেলে তো তোমার কষ্ট হবে, শেষে আমার জন্য। মাহি এজওয়ানের দিকে তাকালো। কষ্ট হবে কেন? বৈধতা ছেড়ে যাওয়ার কষ্ট বেশি তরিকুলের বেটি। অবৈধভাবে বিদায় নিলে কষ্ট কম হবে। আজ না হোক কাল তো আমায় আপনাকে ছেড়ে চলে যেতেই হবে। তাহলে বিষয়টা বৈধ নাকি অবৈধ সেটা কোনো ম্যাটার করছে তরিকুলের বেটি? কোনোভাবেই আমার বৈধতা চাচ্ছ না তো? জানি না, আপনাকে হাজবেন্ড হিসাবে মানতে আমার খারাপ লাগে। আমি তো খারাপ সেজন্য? মেবি। অবৈধভাবে থেকে যাও আমার সাথে মাহি। বৈধতার দিকে ঝুঁকতে চেও না, আর আমাকেও উস্কিও না, তাহলে খুব খারাপ হয়ে যাবে তোমার আর আমার দুজনের জন্যই। এজওয়ান মাহিকে ছেড়ে বেরিয়ে গেল রুম থেকে। মাহি লম্বা একটা শ্বাস ছাড়ল, তার মাথায় ঘুরছে এজওয়ানের মাটাকে। নাম কি মহিলার? মারা গেল কি করে? মাহি রুমাইসাকে খুঁজতে লাগলো। রুমাইসা রিসোর্টের রিসেপশনে এই নিয়ে 3 বার আসলো খোঁজ নিতে যে তূর্ণ নামের কেউ এসেছে কিনা, কিন্তু তারা প্রতিবার একই শব্দ উচ্চারণ করছে, তা হলো না। বিরক্তের চরম পর্যায়ে রুমাইসা ভণ্ডামি করলো তূর্ণতার সাথে। তাকে দেখার জন্যই তো রুমাইসা সুন্দরবনে আসলো। ফোনটা নিয়ে তূর্ণকে মেসেজ দিয়ে বলল, আপনি ভীষণ খারাপ একটা লোক। আমি আপনাকে দেখার জন্য পরিবার সহ এত দূর চলে আসলাম, অথচ আপনি আসলেন না, আমায় অপেক্ষা করালেন এভাবে। খারাপ মেজাজে রুমের দিকে যাচ্ছিল রুমাইসা। এমন সময় মাহি এসে দাঁড়াতে রুমাইসা ভড়কে গেল। কিছু বলার আগে মাহি রুমাইসার হাত ধরে বলল, আমার কিছু কথা আছে তোমার সাথে। রুমাইসাকে টেনে মাহি বাহিরে চলে গেল। কি কথা ভাবি? রুমাইসার এই কথা শুনে মাহি সাহস করে বলল, তুমি কি তোমার চাচি মানে এজওয়ানের মাকে দেখেছো? রুমাইসা তপ্ত শ্বাস ফেলে বলল, নিজের মাকেই ঠিক মতো দেখিনি, সেখানে চাচিকে কি করে দেখবো? চাচি তো আমার জন্মের আগেই মারা গেছে শুনেছি। কিভাবে মারা গেছে? সঠিক জানি না, তবে যতদূর জানি চাচি পরকীয়া করে পালিয়ে গিয়েছিল। যার সাথে পালিয়ে গিয়েছিল সেই নাকি চাচিকে মেরে ফেলেছে। কার সাথে পরকীয়া করেছিল আর মেরে ফেললো কেন তাকে? জানি না। এজওয়ান ভাই তখন 1 বছরের ছিল, তারা ফ্রান্সে থাকতো, তাই অত কিছু জানি না। চাচা দেশে থাকা শুরু করেছে আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকে। 1995 সালের শুরুর দিকে আব্বু সব কিছু চাচা নিজের হাতে সামলিয়েছে। এজওয়ান ভাই তখনও ফ্রান্সে থাকতো। এজওয়ান ভাই ফার্স্ট বাংলাদেশে আসে 1998 সালে। 2.5 মাসের মতন থেকে তারপর আবারও চলে যায়। এজওয়ান ভাইয়া কিন্তু বাংলাদেশের নাগরিক না, ভাইয়া অস্ট্রেলিয়ার নাগরিক। মাহির মাথা ঘুরে গেল এসব শুনে। তুমি যে বললা তারা ফ্রান্সে থাকতো। হ্যাঁ থাকতো, কারণ ফ্রান্সের মেয়ে বিয়ে করেছিল চাচা। তো চাচি ওইসব করার পর চাচা ভাইয়াকে আর ওই দেশে রাখেনি, অস্ট্রেলিয়া নিয়ে গিয়েছিল।
ভাইয়া এরপর থেকে অস্ট্রেলিয়াতেই বড় হয়েছে, আর কখনো ফ্রান্সে পা রাখেনি। তোমার চাচির নাম কি? জানি না, চাচিকে নিয়ে কথা বলা নিষেধ বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। মাহি চলে আসতে এগিয়েও সামনে তাকিয়ে থেমে গেল। তার সামনে দূরে কেউ উল্টো দিকে ঘুরে কথা বলছে কারোর সাথে। শরীরের গঠনটা চেনা চেনা লাগলো, সাফওয়ানের মতন মনে হলো, কিন্তু সাফওয়ান আসবে কোথা থেকে এখানে? ও তো ঢাকায়। মাহি চলে আসলো রুমে, ভাবতে লাগলো এজওয়ানের মায়ের ব্যাপারে জানবে কি করে। কিছুক্ষণ ঘরে পাইচারি করার পর মাথায় আসলো বার্থ সার্টিফিকেটে তো বাবার নামের সাথে সাথে মায়ের নামও থাকে, তাহলে নিশ্চয়ই এজওয়ানের বার্থ সার্টিফিকেট খুঁজে পেলে নামটা পেতে পারে। মাহি নিজের ফোনটা নিয়ে এজওয়ানকে ফোন করে রুমে আসতে বলল। এজওয়ান 5 মিনিটের মাথায় রুমে আসলো, এসে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।